দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সমালোচক কমরেড জনাব শেখ ফরিদ। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে AK-47 এর একটা গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গেছে। সেই বিষয়ে আমি জানতে চাইবো জনাব শেখ ফরিদ আপনার কাছে। তার আগে আপনাকে ভিডিও চিত্রটা একটু প্লে করে দেখাই কি হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদ আসছে, এটা প্রথম রাউন্ডে অর্থাৎ বিমানবন্দরে ঢুকার সময় এইটা। ওখানে কিন্তু কোনো ধরনের চেকিং বলতে গেলে হয় না। আরেকটা ফাইনাল চেকিং হয় বিমানে উঠার ঠিক আগের মুহূর্তে। এটা শুধু বাংলাদেশ এয়ারপোর্টেই, বিশ্বের কোথাও নাই। বিশ্বের অন্যান্য এয়ারপোর্টে শুরুতেই এমন চেকিং হয় যে এখানে একটা সুই নেওয়া সম্ভব হয় না। কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে গেলে দেখা যায় যে আসলে নিরাপত্তা বলতে কিছুই নাই। আনসাররা হাসে, ভিআইপি দেখলে সেলুট মারে, চেকিং দূরের কথা। ফলে এয়ারলাইন্স গুলো নিজেদের তত্ত্বাবধানে তাদের স্ব এয়ারলাইন্সে নিরাপত্তা ব্যবস্থা করেছে, যেটা ITA ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই ধরনের নিরাপত্তা তল্লাশি করে। শুধু বাংলাদেশ এয়ারপোর্টেই দেখেছি স্ব বিমান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই কাজগুলো করে। তো আমরা এই যে এই ফাইনাল চেকিং এর সময় চলে আসলো, এটা জাস্ট বিমানে ওঠার আগে ইমিগ্রেশন পার হওয়ার সময়ে এই দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখি এই যে ব্যাগ আসছে, এখানে আসিফ মাহমুদের ব্যাগগুলো স্ক্যানিং হচ্ছে। এটা বিশ্বের কোথাও নাই জনাব শেখ ফরিদ। বিমানে ওঠার আগ মুহূর্তে সশরীর এয়ারলাইন্স কর্তৃপক্ষ দ্বারা চেকিং তল্লাশি। ওরা জানে বাংলাদেশের গেটে কোনো তল্লাশি হয় না, এই কারণে তারা নিজেরা ব্যবস্থা রেখেছে, যেটা আইটি এর আইটা বলা হয়। আইটার তত্ত্বাবধানে নির্দেশনা অনুসারে এ ধরনের চেকিং করা হয়। এখানে কোনো ভিআইপি টিআইপি সবাইকে চেক করা হয়, এখানে সেলুটের কিছু না। এই যে আসিফ মাহমুদ এগিয়ে আসলো, আপনি দেখতে পেলেন আসিফ মাহমুদের এই যে সাদা ব্লেজার পরা, ক্যাটস পরা, দাঁড়িয়ে আছে ব্যাগের জন্য স্ক্যানিং করছে। বারবার এটার ভিতরে কি দেখা যাচ্ছে এই জন্য বের হচ্ছে না, কয়েকবার করে জিনিসটাকে দেখা হচ্ছে। তো এই যে এই ব্যাগটা যে আসছে, এই যে দেখেন ব্যাগটা পেল, ব্যাগটা পাওয়ার পরে তারা তল্লাশি করছে সন্দেহভাজন ব্যাগটার ভিতরে কি আছে। এই যে দেখেন ব্যাগের ভিতরে গুলি ভর্তি ম্যাগাজিন, এই যে ম্যাগাজিনের ব্যাগটা দিয়ে দিল, নিয়ে চলে গেল। জনাব শেখ ফরিদ, আপনি নিশ্চয়ই জানেন ইমিগ্রেশন পার হওয়ার পরে রুলস এন্ড রেগুলেশন ফলো করা হয়। তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ, কোনো ধরনের কৈফিয়ত তলব না করে তাকে সরাসরি বিমানে তুলে দেওয়া হলো। তো পত্রিকার সংবাদে যেটা আসছে সেটা হলো নর্থ ইস্ট নিউজ পেপার সেটা পাবলিশ করেছে, আপনি একটু দেখেন। সেটা হলো তারা বলছে এখানে যে AK-47 এর রাইফেল ম্যাগাজিন ফাউন্ড ইন বাংলাদেশের বাইজার আসিফ মাহমুদ হ্যান্ড ব্যাগেজ ইনসাইড ঢাকা এয়ারপোর্ট। কত ভয়ঙ্কর কথা আপনি দেখলেন, বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, সেই সাথে চেতনার দর্শকদেরকে শুভেচ্ছা। আসলে আমি আগেই বলেছি, আমাদের দেশটা এখন গণিমতের মাল হয়ে গেছে। এখন যারা ক্ষমতা দখল করেছে তারা যেভাবে ইচ্ছা সেভাবে যা ইচ্ছা তাই করবে। তো ঘটনাচক্রে আমরা দেখলাম, আমি কিন্তু বিশ্বাসই করতে পারিনি। আমি ভেবেছিলাম এটা পিস্তল বা রিভলভারের কোনো ম্যাগাজিন পাওয়া গেছে। কিন্তু এখন দেখি যে সেখানে AK-47 এর ম্যাগাজিন। আমরা আশ্চর্য হয়ে যাই যে ম্যাগাজিন না ম্যাগাজিন, এটা নিয়ে আমি ভাবেছিলাম এগুলো একটা রিউমার। আমি কিন্তু বিশ্বাস করিনি। আপনি বিশ্বাস করেন, আমি আমাদের একজন লেখক গবেষক সাইফুল বাতিন টিটুর পোস্টে আমি এটাও লিখেছি। আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। তো আপনি যে পত্রিকা দেখালেন, কি যেন একটা নাম, ইংরেজি একটা পত্রিকার আমরা টাইটেল দেখলাম, সেখানে আন্তর্জাতিক পত্রিকার শিরোনাম হয়েছে এই যে AK-47 রাইফেল ম্যাগাজিন ফাউন্ড ইন বাংলাদেশের বাইরে, নর্থ ইস্ট ওয়েস্ট নিউজ আন্তর্জাতিক পত্রিকার শিরোনাম হয়ে গেছে। এটা যেন শেখ ফরিদ আপনাকে আর একটু বলে রাখি যে এই নিউজটা সারা বিশ্বের অনেক পত্রিকার শিরোনাম হয়েছে এবং সবাই জেনে গেছে, বিশেষ করে ITA জেনে গেছে, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ট্রেড অ্যাসোসিয়েশন জেনে গেছে যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। বলেন। আমার কাছে আসলে অবাক লাগে যে তারা তো ভয় কিসে, তাকে AK-47 এর ম্যাগাজিন নিয়ে ঘুরতে হবে কেন? তবে এতে কিন্তু একটা জিনিস ফাঁস হয়ে গেল, যে এই যে 5 আগস্টের বা জুলাই আগস্টের যে তথাকথিত আন্দোলন, সেইখানে যে তারা মারামারি করেছে নিজেরা নিজেরা, বা তাদের হাতে অস্ত্র ছিল, কেউ কেউ মনে করে পাকিস্তান থেকে এসেছে বা অন্য দেশ থেকে এসেছে, আরো কোনো দেশের 2-4টা দেশের নাম বলা হয়।
এগুলো তো এখন ধীরে ধীরে সত্য বলে প্রমাণিত হচ্ছে। আপনি দেখেন একজন উপদেষ্টা, এই নাবালক উপদেষ্টা, তার বয়স কত আমি জানি 27, না, আইনে কি আছে। 27। তাহলে 27 বছরে একটা লোক তো রিভলভার নিতে পারে না। হ্যাঁ, আর আপনাকে একটু প্রশ্ন করি, সেটা হলো বাংলাদেশের আইনে 30 বছরের আগে কেউ অস্ত্রের লাইসেন্স পাবে না, এটা সুনির্দিষ্টভাবে লেখা আছে। এবং সেখানে কি কি ক্যালিবারের অস্ত্র লাইসেন্স দেওয়া হবে সেটাও লেখা আছে, সেটা হলো .22 বর আর 12 বর শটগান লাইসেন্স পাবে, অন্য কোনো অস্ত্রের লাইসেন্স সাধারণ নাগরিকরা পাবে না। তবে সরকারি কর্মকর্তার ক্ষেত্রে এই পিস্তলের ক্ষেত্রে 9mm করা যেতে পারে, সেটা বলা আছে আইনে। বলেন। ধন্যবাদ আপনাকে। তাহলে প্রথমত তার 27 বছর, আরো 3 বছর বাদ আছে। সবচাইতে বড় কথা, তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তো সরকার তার প্রশাসন দিয়েই রেখেছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাকে কেন করতে হবে, তাকে কেন এগুলোর ব্যবহার করতে হবে? দ্বিতীয়ত প্রশ্ন আসছে, আমার ধারণা সে খুব ভীত, সন্ত্রস্ত থাকে সবসময়। কারণ তারা তো জানে যেভাবে বাংলাদেশের পুলিশ হত্যা করেছে, যেভাবে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমি কিন্তু বারবার বলি যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানে বেশিরভাগ বিরোধিতা করা হচ্ছে মোল্লা আর মিলিটারিরা। এদের জন্য ঝুঁকিপূর্ণ জনাব বাংলাদেশের। শিবপুর, আপনার কাছে আরেকটা প্রশ্ন। আপনার কাছে যদি একটা কলম থাকে তাহলে আমি বলতে পারি ঢাকনাটা কোথায়। এখন যেহেতু আপনার কাছে ম্যাগাজিন পাওয়া গেছে, তাও যেন তোরা ম্যাগাজিন নয়, 7.62 AK-47 রাইফেলের ম্যাগাজিন। আমি আপনাকে যদি এখন প্রশ্ন করি অস্ত্রটা কোথায়, তার মানে আপনার অস্ত্র আছে। নিঃসন্দেহে তার কাছে অস্ত্র আছে, নইলে সে AK-47 এর ম্যাগাজিন সে কোথায় পেল? তাকে তো রিমান্ডে নেওয়া উচিত। এই ব্যক্তিকে এখন রিমান্ডে নেওয়া উচিত। এবং অথচ রিমান্ডে না নিয়ে তাকে সসম্মানে আন্তর্জাতিক আইন অনুসারে অর্থাৎ ইমিগ্রেশনের পরে সেখানে আন্তর্জাতিক কিছু রুলস ফলো করতে হয়, তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ না করে ভিআইপি স্যালুট দিয়ে বিমানে তাকে তুলে দেওয়া হয়। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র এখানেও তার কাছে। এরা কি এরা কি জানে যে এই নিউজটার কারণে বাংলাদেশের যে নিরাপত্তা, বাংলাদেশের যে সিভিল এভিয়েশনের নিরাপত্তা তা প্রশ্নবিদ্ধ হয়েছে? সারা পৃথিবীর কাছে এটা প্রশ্নবিদ্ধ হবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বলেছেন এটা নাকি ছোট একটা বিষয়, একটু একটু ভুল শুনেন হয়ে গেছে। তাহলে, একটু একটু আপনাকে শোনাই কি বলে। শোনা শোনা এটা একটা মানে জাস্ট একটা ভুল। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম, আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে। জনাব শেখ ফরিদ, আমি হাসবো না কাঁদবো আসলে বুঝতে পারি না। ইনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি জানে না এবং জিজ্ঞেস করছে সাংবাদিকদেরকে নতুন আইন হচ্ছে কিনা। অথচ এই আইন কিন্তু ব্রিটিশ পিরিয়ড থেকে আছে যে 30 বছর হতে হবে নাগরিককে, তারপরে সে, অথচ সে জানেই না। আপনি যদি বলতেন। এবং দুঃখজনক হলো তিনি একজন সামরিক বাহিনীর লোক, তাই না? জি সামরিক জি। বাহিনী না? তাহলে একজন সামরিক বাহিনীর লোক এবং তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি জানেন না বাংলাদেশ আইন কি? তিনি ওই পদে বসে আছেন। যাই হোক, আহ, আর কি বলবো, মানে এই দেশে আর কি বলবো, ওই যে তিশার ভাতার আছে না, কি নাম, সরোয়ার ফারুকী আন্ডার মেট্রিক, সেও যখন সংস্কৃতি প্রতিমন্ত্রী মন্ত্রী হয়ে গেছে, সুতরাং এই দেশের সবই সম্ভব। আসলে আমি যেটা বলতে চাই যে নিজের পেটের পোলারে শাসন করতে খুব ব্যথা পাওয়া যায়, কিন্তু যদি এটা সতীনের পোলা হইতো, মানে এটা যদি অন্য কোনো দলের হইতো, তাইলে এতক্ষণ কি দেখতেন আপনারা? এতক্ষণ তাকে রিমান্ডে নিয়ে কি না কি করতো। আমরা এর আগেও দেখেছিলাম বাংলাদেশের একজন চলচ্চিত্র নায়ক, যদিও তিনি মৌলবাদী, সেই চলচ্চিত্র নায়ককে আমরা দেখেছিলাম একবার রিভলভার নিয়ে এয়ারপোর্টে ধরা খেয়েছেন। তিনি পুরো রিভলভার নিয়ে ঢুকে পড়েছিলেন। তিনি বলতে জনাব শেখ ফরিদ, আপনার অবগতির জন্য একটা বিষয় আপনার সাথে একটু সবিনয়ে সন্নিবেশ করি, সেটা হলো যে কোনো একজন নাগরিক এয়ারপোর্টে অস্ত্র নিয়ে যেতে পারে, বৈধ অস্ত্র, কিন্তু আপনাকে সেটা শুরুতেই এন্ট্রি করে আপনাকে কর্তৃপক্ষকে ডিক্লারেশন দিতে হবে, তাদের কাছে জমা রাখতে হবে যে আমার অস্ত্রটা আপনাদের কাছে রেখে গেলাম, আমি আসার সময় নিয়ে যাব। আরো একটা বিষয়, বিমানের ভিতরে আপনি ডেঞ্জারাস গুডস নিতে পারবেন, সেক্ষেত্রে অস্ত্র বাদে। ডেঞ্জারাস গুডস বলতে আপনি যে কোনো ধরনের যদি অস্ত্র নিতে চান সেটাও নিতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে, আপনি যে দেশে ল্যান্ড করবেন সেই দেশের পারমিশন পেলেই আপনি ডেঞ্জারাস গুডস ডিক্লার দিয়ে এমুনেশন নিতে পারবেন। তাও সেটা আপনার হবে কার্গো সাইডে যাবে, কিন্তু আপনার হ্যান্ড ক্যারি ব্যাগে যাবে না। আবার যদি কোনো ডেঞ্জারাস গুডস নিতে চান সেক্ষেত্রে আপনি ওই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অনুমোদন নিয়ে আপনার কার্গো সাইডে আপনাকে নিতে হবে ডিক্লারেশন। কিন্তু তিনি যে কাজটি করেছেন সম্পূর্ণরূপে উনি ধরা পড়েছেন, মোটা কথা উনি কোনো ডিগলার না, মানে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। জি বলুন। এখন সবচেয়ে আশ্চর্যের বিষয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা সেটাকে আবার সাফাই গাইতেছে, মানে ভুল, মানে চরি পে চরি ফের বেশি না চরি। আমাদের দেশে
মানে বললাম তো এই দেশটা এখন গণিমতের মাল। এই দেশটা যে কে চালায় কেউ জানে না, কিভাবে চলে কেউ জানে না। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে এই ঘটনাটা। কিন্তু এই যে তার অস্ত্রের, তার ম্যাগাজিনের যে খবরটা প্রকাশ হয়ে গেল, এতে যে বাংলাদেশের ভাবমূর্তি কোন দিকে গেল, এটা কি তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জানেন? আমার মনে হয় জানেন না, বা জানলেও বলতে চাচ্ছেন না। ক্ষমতার মোহে থাকলে যা ইচ্ছা তাই বলা যায়, যা ইচ্ছা তাই করা যায়। কিন্তু দেশের ভাবমূর্তি, সরকারের ভাবমূর্তি কোথায় যায়, তা এরা অনুধাবন করতে পারতেছে না বা তাহলে করতে। জনাব শেখ ফরিদ, জি। আরেকটা আপনার কাছে জানতে চাই যে আসিফ এবং নাহিদ এবং মাহফুজ তারা সবসময় গৃহযুদ্ধের হুঙ্কার দেয়, আরেকটা বিপ্লবের, সশস্ত্র বিপ্লবের সংগ্রামের। আসিফ নিজেই বলেছিল 5ই আগস্ট সফল না হলে তারা সশস্ত্র বিপ্লব করত। তার মানে এই অস্ত্রগুলি কি তারা ব্যবহার করেছিল? সন্দেহে নইলে এটা কিভাবে বলে? তারা ডিক্লেয়ার দিয়েছিল এবং তাদের কাছে এখনো আছে। এদের কাছে অস্ত্র এখনো আছে। তার জন্যই দেখেন মানে ধর্মের কল নাকি বাতাসে নড়ে। মানে এমনি এমনি প্রকাশ হয়ে যায় গোপন বিষয়। তো আসিফের যিনি এই উপদেষ্টা হয়েছেন, নাবালক উপদেষ্টা, তিনি কিন্তু নিজেই তা প্রকাশ করে দিলেন বিশ্ববাসীর কাছে, এবং দেশের কাছে তার মুখোশ উন্মোচিত হয়ে গেল যে তার কাছে যদি ম্যাগজিন থেকে থাকে, তাহলে ওই যে বললেন যেটা, যে কলমের হেড যদি থেকে থাকে, তাহলে কলমটাও তার কাছে আছে, নিঃসন্দেহে সত্য। সুতরাং আমি মনে করি যে এখন আমাদের, আমি তো আগেই বলেছি যে জুলাই আগস্টের তথাকথিত এই আন্দোলন মূলত একটা জঙ্গি এবং মৌলবাদীদের হাতে চলে গেছে। আপনি এটা কেউ মানেন বা না মানেন। কালকে আমরা কলিমুল্লাহ স্যারকে যখন এই প্রশ্নটা করি, আমি নিজেও করেছিলাম যে দেশটা কি মৌলবাদ এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে চলে গেল কিনা, স্যার কিন্তু খুব সিরিয়াসলি শুরুতেই বলেছেন যে এত ভদ্রভাবে বললে হবে না, এত মানে এত দরদ দিয়ে বললে হবে না। আসলেই দেশটা মৌলবাদ এবং জঙ্গিবাদের দিকে, এমনকি মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে চলে গেছে। এটা আমরা দেখতে পাচ্ছি। তার সর্বশেষ প্রমাণ এটা। এবং আরো ঘটনা আপনি দেখতে পারবেন। তারা নিজেরাই স্বীকার করতেছে মেট্রো রেল পুড়েছে। তারা নিজেরাই স্বীকার করে পুলিশ মেরেছে। তারা নিজেরাই স্বীকার করে থানায় হামলা করেছে। তারা নিজেরাই স্বীকার করে টেলিভিশন ভবনে আগুন দিয়েছে। প্রত্যেকে স্বীকার করে নিচ্ছে। এবং এগুলো আপনার আমার কথা না। তারা নিজেই নিজেদের আশ্বাসী হয়ে যাচ্ছে। দেখা যাক সামনে কি হয়। কারণ আমরা স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে একটু শুনি। জি, জি। আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তো জানেন, একটা আগামী কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট, 1 জুলাই থেকে 5। অর্থাৎ উনি জিনিসটা সম্পূর্ণরূপে এড়িয়ে গেলেন, সাফায় গিয়ে গেলেন, তিনি আইনই জানেন না, অথচ তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা। হাউ ইজ ইট পসিবল, মিস্টার ফরিদ? এই জন্যই তো বললাম যে নিজের পোলারে শাসন করতে হাতে ব্যথা পাওয়া যায়। যদি এটা সতীনের পোলা হইতো তাহলে খেলা দেখাই দিত। এটা যদি কোনো আওয়ামী লীগের নেতার হইতো বা বিএনপির নেতারও হইতো, এতক্ষণ দেখতেন জামাত শিবিরেরা কোরাস গাইতো, এই যে দেখো বিএনপি সন্ত্রাসী, বিএনপি সন্ত্রাসী। বিএনপির কথাই কথা, আওয়ামী লীগের তো অস্তিত্বই থাকতো না। আর বিএনপি হইলে দেখতেন এতক্ষণ বলতো সন্ত্রাসী, 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 এগুলো বলতো। কিন্তু এখন এনসিপি গ্যাং, আমি আগে বলেছি এনসিপি গ্যাং কারা? এনসিপি গ্যাং হচ্ছে গাধা এবং ঘোড়ার সঙ্গমে তৈরি করা খচ্চর পার্টি। জামাত আর ডক্টর ইউনূসের সরকারের ক্রসবিট হচ্ছে, ক্রস, এদের সংগ্রামে তৈরি হয়েছে এই খচ্চর পার্টি এনসিপি। তো এরা তো এগুলো করবেই। কারণ জামাত, আপনি ইতিমধ্যেই জেনেছেন যে জামাতের সন্ত্রাসী কার্যক্রম তো সারা দেশে এখন ছড়িয়ে, এখন বিদেশেও চলে গেছে, আপনারা জানেন। তো এরা কি করবে? এরা এই দেশটাকে, এরা তো আসছেই জঙ্গিবাদের মাধ্যমে, এরা আসছেই সন্ত্রাসের মাধ্যমে। এবং ওই যে অপরাধী, তারা একটা না একটা প্রমাণ রেখেই যায়। আমরা ওই বাংলা সিনেমাতে দেখি, বলে যে উকিলে গিয়ে বলে, আমরা দেখি বিচার সময় বলে অপরাধী তার শেষ একটা প্রমাণ রেখে যায়। এটা যদি গল্প আমরা দেখলাম, এই আসিফের মাধ্যমে তার প্রমাণ হলো যে অপরাধী তার প্রমাণ রেখে গেল। তার কাছে যেহেতু আপনি বললেন কলমের হেড আছে, তাহলে কলম আছে, তাহলে কি 47টা তার কার কাছে আছে, কে দিয়েছে? পাকিস্তান দিয়েছে না তুরস্ক দিয়েছে না অন্য একটি পরাশক্তি দিয়েছে? এগুলো এখন বের করা দরকার। জি, ধন্যবাদ ধন্যবাদ। জনাব শেখ ফরিদ, ধন্যবাদ প্রিয় দর্শক। আমরাও চাই এই কলম উদ্ধার করে, এবং এই কলম দিয়ে কয়টা গুলি করেছে, কাদেরকে গুলি করেছে, সে তথ্য জনতার সামনে প্রকাশ করা হোক। ধন্যবাদ আপনাকে।